আমি অনেক সময় খুব মারমুখ হয়ে যাই, ব্যক্তিগত রূপা গাঙ্গুলি নেই। যখন আমি এরকম গন্ডগোল দেখি না, যখন এই মার খাচ্ছে, ওকে মারছে, সে তাকে করছে, ধাক্কা ধাক্কি করছে, মানে যাচ্ছে তাই অসভ্যতা আমি করছে রাজনৈতিক, আমি খুব মারমুখ হয়ে যাই। আমি অনেক সময় এরকম উল্টোপাল্টা কাণ্ড দেখলে আমি আমিও তাকে এক হাতে নিয়ে নিয়েছি। তো আমার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে চলতে পারে পুলিশ জানে, এবং আমি মনে করি যে উনি হয়তো ঠিক দলের উপরই ভরসা করেছেন, আমার মোদিজির উপর ভরসা করেছেন। আমার ভালো লাগলো। উনি যদি সিপিএমে যেতে চাইতেন তাহলেও কিন্তু আমি ওনাকে অসম্মান করতাম না। উনি টিএমসির বিরুদ্ধে উনি দাঁড়াতে চেয়েছেন, টিএমসি সরকারের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছেন, যাতে ভাতটা খেতে লাগে। জীবন তো সবাইকে চালাতে হয়। তো যখন তুমি কর্মসংস্থানের জায়গায় তুমি পেটটাকে মেরে দিচ্ছ মানুষের, তখন দিনের পর দিন, বছর পর বছর মানুষ কিন্তু শুধু রাজনৈতিক নেতাদের দাবিদাবি করে তাদের সংসার চালাতে হয়। এবছর বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি, যে নামটা শুনে অনেকেই নড়ে চড়ে বসেছেন। আবারও এই মুহূর্তে দিদি আমাদের সঙ্গে রয়েছেন। রূপাদি অনেক দিন বাদে আবার অ্যাক্টিভলি রাজনীতিতে, মানে এই দলকেই সাপোর্ট করা, এই দলের সঙ্গেই থাকা অবশ্যই, কিন্তু অ্যাক্টিভলি আবার বোধহয় অনেক দিন বাদে। কি বলবেন, মানে কতটা প্রস্তুত, কেমন অনুভূতি সব মিলিয়ে? হ্যাঁ, আমি তো আজকে জানতে পারলাম। প্রস্তুতি মানসিকভাবে ছিল। যদি দল মানে এখানে অন্য কাউকে টিকিট দিত বা তাহলে আমি সারা রাজ্য জুড়ে সবার জন্য প্রচার করতাম। কদিন আগে যেটা করলাম, পরিবর্তন যাত্রা করলাম, তো সেটা করতাম। আর আসলে এটা আমার এখানে তো আমার বাড়ি, তো আমার যেটা অ্যাকচুয়ালি মানে দলের এই সিদ্ধান্ত তো ভালো লেগেছে। ওরা আগেও 21 আমাকে বলেছিল এখান থেকে লড়বার জন্য বলেছিল, কারণ আমি এখানেই বহু বছর আন্দোলন করেছি। কার্যকর্তারা সবাই বারবার এখানেই চেয়েছিল। আমরা আসলে মানে যেতে পারবো মানুষের কাছে খুব কাছাকাছি, এবং আমি মানুষ যদি ওখানে আমাকে সুযোগ দেয় মানুষের কাজ করার জন্য, তাহলে আমি আমি সপ্তাহে নির্ধারিত সময় মানুষের সঙ্গে দেখা করতে পারবো। আমার বাড়িটা ওখানে একটা অফিসের মতন থাকতে পারবে, যেখানে কারো কিছু বলার থাকলো সে একটা নির্ধারিত সময় আমি জানিয়ে রাখলাম সবাইকে যে আমি এই তারিখে এই সময় এখানে আসছি, তাহলে একটা ফিক্সড ডেজে আমি ওখানে অ্যাভেলেবল থাকতে পারবো। সেটা একটা সবচেয়ে বড় সুবিধা, যেটা আমার নিজের মনে হলো যে জিতে তারপরে সেখান থেকে গিয়ে যদি মানুষ অবভিয়াসলি স্বাগত জানায় এবং আমাকে সুযোগ দেয়, তো জিতে এসে সেই অঞ্চলে যদি না যাওয়া যায় তো সেখানে তো কোনো লাভ নেই না। তো আমার আমি যাতে ওখানে গিয়ে মানুষের সঙ্গে যখন তখন আমাকে পায়, সপ্তাহে নির্ধারিত ডেট এবং টাইম থাকবে, যখন আমি ওখানে যাবই, আমার বাড়িতে আমি সারাদিন থাকবোই, একটা পার্টিকুলার টাইম থাকবে যে ভাই এটা অফিস আওয়ার্স, কার কি সমস্যা আছে নিয়ে এসো, কার কোথায় কি সাইন করাবার আছে নিয়ে এসো, কার কি প্রবলেম আছে আমি শুনি। সাধারণ মানুষ। আর রাজপুরের বাজার থেকে তুমি যদি অ্যাড্রেসও কাউকে দিতে হবে না, রাজপুর বাজার থেকে তুমি শুধু জিজ্ঞাসা করতে থাকবে রূপা গাঙ্গুলি বাড়িটা কোনটা, তোমাকে এমনি দেখাতে নিয়ে চলে যাবে আর কি। তো সেই অ্যাডভান্টেজটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। নিজের জায়গায় প্রায়, হ্যাঁ মানুষ তো আমাকে পাবে না, ওটাই তো সবচেয়ে জরুরি। একদম আমি অনেক দূর একটা কোথাও গিয়ে উইনিং সিটে, খুব উইনেবল একটা সিট, একটা এ গ্রেড সিট, ওখানে জিতবো এমন একটা 100% ব্যাপার আছে, এমন একটা কোথাও গিয়ে লড়তে শুরু করে দিলাম, তারপরে আমাকে যাতায়াত করে তবে লোকে আমি পাবে কতদিন, পারলাম না। কার্যকর্তারা পাবে, সাধারণ মানুষকে পেতে হবে। কারো বিপদে আপদে আমি অ্যাভেলেবল থাকবো। আমি যে বাড়িতে থাকি টালিগঞ্জে, সেখান থেকে যেতে আমার ম্যাক্সিমাম 40 মিনিটস লাগে, আর আমার ওই বাড়িটা তো পাড়াই।
তো ফলে ওইটা একটা বিশাল অ্যাডভান্টেজ আমার মনে হয়। মানুষের জন্য একটা অ্যাডভান্টেজ হবে, আমার নিজেরও অ্যাডভান্টেজ হবে, যে তারপর লোকে আমাকে বলতে পারবে যে আপনাকে তো দেখতেই পাই না। যেটা সবচেয়ে বড় অভিযোগ মানুষের, মানে বিভিন্ন ক্ষেত্রে। দিদি, আপনি একটা কথা বললেন, সেখান থেকেই যাই, যে আপনি এই যে বললেন যদি আমাকে জেতায়, যদি আমাকে সুযোগ দেয়, এই যে এখন আমরা খুব উদ্ধত্ত দেখি, এবং আমি জিতবই, আমি আছি, মানে তারপর কটু কথা বলা উল্টো দিকের মানুষকে, বিরোধী প্রার্থীকে বিশেষ করে, গায়ে হাত দেওয়া, আপনি নিজেও ফেস করেছেন। এই রাজনীতিটা কি অচেনা লাগে, মানে ভয় লাগে আরো, যেটা আরো বাড়ছে দিনে দিনে? আপনাকে আমরা দেখেছি সবসময় ভীষণ সংযত, ভীষণ শিক্ষা মার্জিত বোধ, যেটা ভীষণ দরকার, সেটা প্রায় নেই। কি বলবেন এটা নিয়ে, এই পরিবর্তনটা, এই বদলটা? আমি যে কোনো দলের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রেই বলছি, যে কোনো প্রার্থীর ক্ষেত্রে। দেখুন, আমি অনেক সময় খুব মারমুখ হয়ে যাই, ব্যক্তিগত রূপা গাঙ্গুলি নেই, যখন আমি এরকম গন্ডগোল দেখি না, যখন এই মার খাচ্ছে, ওকে মারছে, সে তাকে করছে, ধাক্কি করছে, মানে যাচ্ছে তাই অসভ্যতা আমি করছে রাজনৈতিক, আমি খুব মারমুখ হয়ে যাই। আমি অনেক সময় এরকম উল্টোপাল্টা কাণ্ড দেখলে আমি আমিও তাকে এক হাতে নিয়ে নিয়েছি। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে চলতে পারে? মানে এই যে প্রত্যেকবারই এরকম হবে পশ্চিমবঙ্গে, যে যে রাজনৈতিক দলে ধরো হেরে গেল কেউ একটা, আমি ধরে নিচ্ছি এখানে এইবার মানুষ সারা পশ্চিমবঙ্গে বিজেপিকে চাইছে বলে আমার একটা আন্ডারকারেন্ট আমি যেটা লোকের মধ্যে দেখতে পাচ্ছি। 21-এর থেকে সেটা আলাদা, আমি সেটা পরে বলবো গুছিয়ে। কিন্তু এই যে মানুষের মধ্যে আন্ডারকারেন্ট দেখতে পাচ্ছি, মানুষ বিজেপিকে চাইছে, বুঝতে পারছি, অনেকবার বলেছে যে বিজেপিতে তো এতবার ভোট দিচ্ছি, কি হবে? তো এই যে ছাপ্পা ভোটটা বন্ধ হয়ে যাবে, এবার ছাপ্পা হবে না, কারণ ডেড ভোটার সব চলে গেছে, এইসবের একটা সুবিধে আছে। তারপরে এই যে প্রতি বছর ধরে একটা, মানে যদি বাই চান্স যারা হেরে গেল তাদেরকে এই উইনিং পার্টি বিধায়ক মারধর করছে, জিতে গিয়ে যে কেউ মারে কাউকে, খুশিতে যে কেউ মারে কাউকে, মানে আমি তো আর কোথাও নেই কিন্তু এই সারা দেশে, ভারতবর্ষের আর কোথাও এই জিনিস নেই, জানো তো, যে যে জিতে গেছে পার্টি, যে রুলিং পার্টি, সে তো জিতেই গেছে, তা সত্ত্বেও যে জায়গাটা একটু কম ভোট পেয়েছে, বা যে জায়গায় একটু বিজেপি ভোট পেয়ে গেছে, বা সিপিএম কে অতটা ভয়টায় পায় না, পাতা অত দেয়ও না, কিন্তু যেখানে বিজেপি ধরে ধরে বাড়ি গিয়ে মারা, তো এইটা তো কোনো একটা রাজনৈতিক সুস্থ পরিবেশ নয়। আর এটার কারণ একটাই, জানো তো, এই রাজনীতি করে না পশ্চিমবঙ্গবাসীকে, একটা বিশাল সংখ্যক মানুষকে তাদের ঘর সংসার চালাতে হচ্ছে রাজনীতি করে, কারণ প্রফেশন গুলো সব তো শুকিয়ে গেছে। ইন্ডাস্ট্রি যখনই চলে যায়, ইন্ডাস্ট্রি যত শুকোতে থাকে, তখন মানুষের কাজ থাকে না, একটাই পথ, আমার নামে সংসার চালানোর জন্য আমার বাড়িতে লোক চালাতে, তারা আমার সংসার চালায়, আমার তো রোজগার করে সংসার চালাতে এখন আর হচ্ছে না। আগে যখন কাজ করতাম তখন করতাম, এখন তো আমি সেটা আমাকে করতে হচ্ছে না। আমার ইলেকট্রিক বিলটা তো আমি দিই না, আমার তো একটা পরিবার আছে, ফ্যামিলি আছে, তারা আমার সেগুলো, কিন্তু যাদের লাগে, যাদের ভাতটা খেতে লাগে, জীবন তো সবাইকে চালাতে হয়। তো যখন তুমি কর্মসংস্থানের জায়গায় তুমি পেটটাকে মেরে দিচ্ছ মানুষের, তখন দিনের পর দিন, বছর পর বছর মানুষ কিন্তু শুধু রাজনৈতিক নেতাদের দাবি করে তাদের সংসার চালাতে হয়। ফলে তখন নীতি, নিয়ম, নিষ্ঠা, মানুষের সঙ্গে কি ব্যবহার করছি, সবটাই তখন গুলিয়ে যায়, সেটা তো স্বাভাবিক না? তো এইবার বিজেপির ক্ষেত্রে যেটা হতে চলেছে সেটা হচ্ছে, মানুষের তো, মানে সরকার গড়ছি আমরা, এর মধ্যে কোনো ডাউট নেই। আমি এই বিধানসভার মানুষকে অনুরোধ করব যে যদি বিজেপি কে জিতিয়ে আনেন, আমরা একটা ভালো সরকার গড়তে পারবো। এই বাইপাসটা হয়েছে বলে আজকে বারুইপুরের দিকে যাওয়া যায়, না হলে আসল গড়িয়া রোড, যেটা কামালগাজি দিকে আমরা যেতাম সারা জীবন ধরে, 30 বছর হয়ে গেছে ওখানে আমার বাড়ি কেনা, তো সে তো আমরা তো উদ্বাস্তু বলে ওখানে বাড়ি বাবা মার জন্য কিনতে হয়েছে। তো এবার ওই কামালগাজির ওই রাস্তাটা, গড়িয়া রাস্তাটা, কি ভয়ানক দুরবস্থা,
ওই ডান দিকের একটা আমাদের বাইপাস হয়ে গেছে বলে মোটামুটি বারুইপুর অব্দি যে ট্রাফিকটা সেটা এখন মেইন রোডটা দিয়ে ঘুরে রুট দিয়ে যায় না। আদারওয়াইজ তো তুমি 5 মিনিটও কোথাও চলতে পারতে না, দাঁড়িয়ে পড়তে রাস্তায়। তো এবার একটা হাইওয়ে যদি কেন্দ্র সরকারের টাকায় এইটুকু যদি মানুষ বুঝতে পারে যে এইভাবে ওই এলাকার জন্য এবং সারা রাজ্যের জন্য, সারা দেশের জন্য যা মোদী সরকারের সিস্টেম জেনারেটেড হয়েছে, সিস্টেমেটিক ভ্যালি ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের সোজা পথে আসবে। একদম দিদি, আর বেশি প্রশ্ন করব না, কিন্তু নারী সুরক্ষা নিয়ে প্রচন্ড কথা হচ্ছে। সেক্ষেত্রে আমি সাধারণ মানুষের দিক থেকেই বলছি, বিজেপি হোক বা তৃণমূল, দুটো দলের ক্ষেত্রেই এই দিক থেকে ভরসা হারাচ্ছেন সাধারণ মানুষ। কি বলবেন সেটা নিয়ে আপনি, বিশেষ করে নারী সুরক্ষা এই বিষয়টা নিয়ে? আমি বলি, এটা খুব একটা সিম্পল পদ্ধতি, যে যারা অন্যায় করে তারা যে কোনো রাজনৈতিক দলের হতে পারে, হতে পারে, ঠিক আছে। এবার প্রশাসনের কাজ কিন্তু অন্যায়কারীকে ধরে তার যথোপযুক্ত সাজা দেওয়া। এইটাই বন্ধ হয়ে গেছে যেহেতু বছরের পর বছর ধরে, সেই দিন থেকে আরো বেশি প্রকট হয়ে গেছে যে গুন্ডামি করবই আমি, আমার মাথার উপরে হাত আছে, নেতাদের হাত আছে। এবং সেই যে মাননীয় টেবিলের তলা থেকে, পুলিশ টেবিলের তলায় লুটিয়ে পড়লার উনি গুন্ডাগুলোকে থানা থেকে তাড়ি বার করে আনলেন, একটা বড় মেসেজ যে তুমি অন্যায় করতে পারো, আমি তোমাদের মাথার উপরে আছি। এই যে অন্যায়গুলো হচ্ছে, তারপরে সেটাকে একটা ডেড বডিকে ধামা চাপা দেওয়া, মানে পোস্টমর্টম না করতে দেওয়া, কিভাবে ওটাকে চাপা দেওয়া যায়, কিভাবে ওটা ঘটনাটাকে প্রলেপ দিয়ে উল্টোপাল্টা কিছু বলে সেটাকে ঘেটে দেওয়া যায় মানুষের মনের মধ্যে, এইগুলো কিন্তু অপরাধীদের আরো বেশি সাহস দেয়। এই সাহসটাই কিন্তু অপরাধী জন্ম দেয়, অপরাধকে বাড়ায়। এইটাই বন্ধ হবে বিজেপিতে। আমি উদাহরণ দিয়ে বলছি যে অন্যান্য রাজ্যে, বিজেপি সরকারের রাজ্যে কি কোথাও কোনো অন্যায় হচ্ছে না? সেটা হচ্ছে তো, কেন হবে না? আরে ভাই, মানুষ তো, সে তার চরিত্র অনুযায়ী কিছু না কিছু ভুলভাল করে ফেলবে, গন্ডগোল করে ফেলবে। গর্হিত অপরাধ করলেও যে মুহূর্তে তুমি জানো যে তোমার সরকারে একটা লোক আছে যে তোমাকে মানে শেষ করে দেবে, সব ক্ষেত্রে তো শেষটা হচ্ছেও না দিদি, অনেক জায়গায় হচ্ছে। তুমি যদি পার্সেন্টেজ হিসেবে দেখো, পশ্চিমবঙ্গের মতন এমন দুরবস্থা কিন্তু কোনো রাজ্যে নেই। আর্থিক অবস্থাও এমন দুরবস্থা কোনো রাজ্যে নেই। আমি তো সারা দেশ ঘুরে বেড়াই, আজকে থেকে নয়, রাজনীতি করার জন্য না, সারা দেশ ঘুরে বেরিয়েছি, বহু বছর ধরে ঘুরে বেরিয়েছি, দেখেছি পশ্চিমবঙ্গের মতো মানুষ এতটা রাজনীতি নির্ভর জীবনযাপন করে না। শেষ করব দিদি, শেষে অভয়ের মা প্রার্থী হচ্ছেন, যেহেতু আপনি ইস্যুটা তুললেন, সেক্ষেত্রে নানান মানুষ নানান কথা বলছেন। কি বলবেন? পানিহাটির হয়ে তিনি প্রার্থী হলেন, বিজেপিকে ভরসা করছেন, উনি বলেছেন নিজেই যোগাযোগ করেছিলেন, কি বলবেন এটা নিয়ে? আমি বলবো যে অনেক সাহস দরকার, অনেক সাহস দরকার। এরকম একটা যুদ্ধের পরে, ওনার তো যুদ্ধই গেল না, আর এটা তো মানে চলছে যুদ্ধ, সেই যুদ্ধের পরে যিনি সাহস করেছেন এবং কোথাও একটা ন্যায়ের পথে আসার চেষ্টা করছেন, যেখানে উনি ভাবছেন যে যে কারণে আমার মেয়েটার বডিটা জ্বালিয়ে দেওয়া হলো, শ্মশানে যাওয়ার আগে মানে 3 জনকে টপকে তার বডি পুড়িয়ে দেওয়া হলো, সেখানে তো কম আন্দোলন করেনি মানুষ, সাধারণ মানুষ, কিন্তু তার পরের দিনের মধ্যে সঙ্গে সঙ্গে সেই ভাঙচুর করে সেই স্পট অফ অ্যাকশন যেখানে ঘটেছিল ঘটনাটা, সেই নষ্ট করে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো, সমস্ত ফিঙ্গারপ্রিন্টস মুছে দেওয়া হলো, সিমেন্ট দিয়ে সেটাকে নষ্ট করা হলো। তো এটা তো উনি জানেন, দেখেছেন। তো সেই অভিমান, সেই রাগ থেকে হয়তো উনি একটা জেদ নিয়েছেন যে আমি এর শেষ অব্দি দেখবো। তো 19 জানাই এবং আমি মনে করি যে উনি হয়তো ঠিক দলের উপরই ভরসা করেছেন, আমার মোদিজির উপর ভরসা করেছেন। আমার ভালো লাগলো। উনি যদি সিপিএমে যেতে চাইতেন
তাহলেও কিন্তু আমি ওনাকে অসম্মান করতাম না। উনি মায়ের টিএমসির বিরুদ্ধে উনি দাঁড়াতে চেয়েছেন, টিএমসি সরকারের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছেন। সেখানে ওনার হয়তো মনে হয়েছে যে সিপিএম এর যারা ছিল তারা ফাইনালি আন্দোলনটা ঘেঁটে দিল হয়তো, বা ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়তো নতি স্বীকার করতে তারাও বাধ্য হলো। সেই একটা হয়তো উনি ভেতরে গল্পটা অনেক কিছু দেখেছেন, ওনার মেয়ের নাম করে অনেক টাকা পয়সা তোলাও হয়েছে, which is also not fair। তো সেখানে কে কি কতটা করেছে সেই নিয়ে এখন তো বিস্তারিত বলতে গেলে অনেকটা সময়, কিন্তু সেটা হয়তো ওনাকে কোথাও একটা আঘাত দিয়েছে যে আমার মেয়েটা চলে গেল আর তোমরা আন্দোলনের নামে এত টাকা তুললে। তো এই কত কথা ওনার ওনার জন্য জমে আছে। আমার এত এত দিস্তা দিস্তা খবরের কাগজ আজও সে অভয়াকাণ্ডের এক একটা দিনের পেপারস, নিউজ পেপারস সব মুহূর্তে মুহূর্তে সব মানে এত এত জড়ো করা আছে। সে যেদিন নিষ্পত্তি হবে সেদিন আমি ওই কাগজগুলোকে বাড়ি থেকে বিদায় দেবো, সে খবরের কাগজের বান্ডেল গুলোকে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক শুভেচ্ছা মানুষের ভালো করার জন্য আপনার এই পদক্ষেপ, এবং সেটা ভালো হোক সেটা আপনিও চান, মানুষের পাশে দাঁড়াতে চান, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা দিদি। থ্যাংক ইউ।